আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। এই মুহূর্তে যে খবরটা চলচ্চিত্র পাড়ায়, সেটি হচ্ছে হাইকোর্ট দুজনকে স্থগিত করেছে। আগামী কিছুদিন দুজনের একজন কেউই দায়িত্ব পালন করতে পারবে না, নেক্সট শুনানি পর্যন্ত। এতটুকুই শুনেছি, বাট দেখা যাচ্ছে যে ফেসবুকে আবার সাইমন সাদিক এবং অন্যরা অনেক শুভাকাঙ্ক্ষী যারা নিপুণকে বলছে যে নিপুণই সাধারণ সম্পাদক। তো প্রথম আলো সদ্য পাওয়া দিয়েছে শিল্পী সমিতির নির্বাচন জায়েদ খানের পক্ষের হাইকোর্টের আদেশ স্থগিত, আপিল বিভাগের শুনানি 13ই ফেব্রুয়ারি। তার মানে জটিলতাটা কোথায় এটা এখনো বোঝা যাচ্ছে না। আমি একটু দেখি যে আপনাদেরকে কোনো ইনফরমেশন শেয়ার করতে পারি কিনা। আমি দেখি। আমি কয়েকটা ফোনে আপনাদের সাথে সংযোগ করে দিতে চাই শিল্পী সমিতির যারা যারা জড়িত, দেখি পাই কিনা। বিষয়টা কি দাঁড়াবে শিল্পী সমিতি নিয়ে, যদিও এই মুহূর্তে সবাই একই কথা বলছে যে অনেক বেশি আলোচনা এবং অনেক বেশি জল ঘোলা হয়ে গেছে, কেউ আর বিষয়টিতে খুব আগ্রহ দেখাচ্ছে না। তারপরও আমি আজকে যেহেতু একটি রায় হয়েছে, সেই আলোকে আপনাদের সাথে কয়েকজনকে একটু কথা বলিয়ে দিতে চাচ্ছি। আমি দেখি যে পাই কিনা। ওকে, ঠিক এই মুহূর্তে মাগরিবের আজানের সময় একটু আগে রায় পাওয়া গেছে। নিশ্চয়ই এখন সবাই ব্যস্ত। এই মুহূর্তে আমি ভিডিওটা করছি। আমি চেষ্টা করছি যাদের সবাই সংশ্লিষ্ট এই সমিতির সাথে জড়িত তাদের মনোভাবটা কি, আমি একটু আপনাদের কাছ থেকে সময় নেই এবং দেখি যে কি বলে। নিপুণ এফডিসিতে ব্রিফ করছেন, মানে 2 মিনিট আগে নিপুণের ব্রিফ চলছে এফডিসিতে। আমরা ব্রিফটা সেটা শুনি যে কি বলছে। তার মানে এখন আসলে কেউই আর সাধারণ সম্পাদক না, আপাতত কেউ নয় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। আদালতের স্টে অর্ডার, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদের উপর স্টে অর্ডার জারি করেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে আপাতত আর কেউ এই পদে দায়িত্ব পালন করতে পারবে না। একই সঙ্গে আগামী 13ই ফেব্রুয়ারি এই বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার 9 ফেব্রুয়ারি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিপুণ আক্তারের আপিল শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার জজ আদালতে এ আদেশ দেন। তার মানে স্টে অর্ডার হয়ে গেছে। তো বিষয়টা আসলে মানে এখন একেবারেই মানুষের আগ্রহের তালিকা থেকে বের হয়ে গেছে আমার যেটা মনে হয়, এবং এখন সংশ্লিষ্ট যারা তারাই বিষয়টি আর মানে তাদের কাছেই ভালো লাগছে না। তারা বলছে যে অনেক বেশি বেশি সবকিছু হয়ে গেল, তারা নিজেরাই ফিল করছে। দুই পক্ষই, কেউ আবার কারো দিক থেকে যুক্তিতে খাটো না, কারণ জায়েদ খান যে আপিল করবে সেটি তো আমাদের প্রেডিকশনই ছিল এবং সেটি সাধারণ একটি যে কোনো মানুষই করত, কারণ সে ভোটে নির্বাচিত হয়েছে, আপিলে ভোট পুনর্গণনা হয়েছে, সেখানে নিপুণ সামনে থেকে সিগনেচার করে বের হয়ে গেছে। তারপরে আবার একেবারে আপিল বিভাগ, যেটা চলচ্চিত্রের আপিল বোর্ড, সোহানুর রহমান সোহান ভাইরা, তাদের বিবেচনায় নিপুণকে জয়ী ঘোষণা করা হয়েছে এবং পরদিনই শপথ, পরদিন
তাড়াহুড়া করে শপথটা পড়ানো হয়েছে। জায়েদ খান তারপর দিনই আবার কোর্টের থেকে রায় এনেছে, আবার নিপুণ আপিল করেছে, আবার এখন স্টে অর্ডার হয়েছে। এটা একটা দারুণ মানে আলোচনার খোরাক ছিল এবং এখনো আছে, কিন্তু এই আলোচনায় আসলে লাভ কি? একটি চেয়ারের জন্য এত কিছু হবে কেন সেটি সবাই বলছে, সংশ্লিষ্ট যাদের সাথেই কথা বলছি। আচ্ছা, আমি দেখি যে কাউকে, কোনো আর্টিস্টকে আমি পাই কিনা যে যাদের সাথে একটু কথা বললে আপনাদের ভালো লাগবে। আমি দেখি, আমি একটু হেল্প করি নিজে ইনফরমেশন কালেক্ট করতে। আসসালামু আলাইকুম মুনমুন আপা, আপনার ফোনটা একটু রেকর্ড করছি। হ্যাঁ, আপনি একটু কথা বলেন, আমি রেকর্ড করছি। আমরা কথা বলছি মুনমুন, নায়িকা মুনমুনের সাথে। মুনমুন আপা, আজকে তো স্টে অর্ডার করলো নিপুণের আপিলের প্রেক্ষিতে, তো পুরো বিষয়টা নিয়ে ধরেন আপনি এটার একটা পার্ট, দুর্ভাগ্যক্রমে যেহেতু নিপুণ যে ভিডিওটা দেখিয়েছে সেখানে আপনাকে জায়েদ খান টাকা দিচ্ছে এমন মনে হয়েছে, সেই ভিডিওটা প্রমাণ হিসেবে রেখে আপিল বোর্ড কিন্তু সোহানুর রহমান সোহান ভাইরা এটিকেও একটি প্রমাণ, স্ট্রং প্রমাণ দাঁড় করিয়েছে জায়েদ খানের টাকা দেওয়ার কৌশলটিকে, এবং সেখানে আপনিও ভিকটিম। তো ওই ভিকটিম অবস্থায় একবার রায় যাচ্ছে জায়েদ খানের পক্ষে, একবার নিপুণের পক্ষে, আবার এখন স্টে অর্ডার। আপনার মতামতটা একটু দর্শককে বলেন। আসলে এমন একটা পরিস্থিতি, মানে আমি এখন ভাবছি যে আমি কেন ভোট দিতে গেলাম, এটাই বোধহয় আমার একটা অন্যায় ছিল। তো আসলে ভিডিওটাকে তারা প্রমাণ হিসেবে ধরেছে, কারণ তারা কিন্তু বলেছে যে আরো অনেককে জায়েদ খান টাকা দিয়েছে। তা আসলে প্রমাণ তো একটা দেখালে হবে না, প্রমাণ অনেকগুলো দেখাতে হবে, সাক্ষী দিতে হবে। সাক্ষী প্রমাণের ক্ষেত্রে সেখানে যা রেজাল্ট হয়, যেহেতু এটা আদালতে চলে গেছে, আমার কথাটা কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি যে আমাকে জায়েদ কোনো টাকা পয়সা দেয়নি। ওইটা কালো একটা মাস্ক ছিল, আমি ব্যাগে মাস্ক পরেছি, সে আমার সাথে কথা বলছিল, আর ওই যে অনেক কাছে চলে এসেছিল বলে অনেকে মনে করছে যে হয়তো বা টাকা দিয়েছে বলে বোধহয় কাছে দাঁড়িয়ে টাকা দিয়েছে, কিন্তু এই ধরনের কোনো প্রমাণ কিন্তু কেউ দেখেনি যে কোথায় টাকা, এরকম অনেকে বলছে। আবার অনেকে আমাকে ফোন দিয়ে বলছে যে আপা আমরা বারবার ভিডিওটা ঘুরে ঘুরে দেখলাম, আমি তো দেখলাম না কোনো টাকা, আমি কালো মাস্ককে দেখেছি ভালো করে খেয়াল করে, হাই রেজুলেশনে দেখেছে অনেকে। তো ওই হিসেবে আমি বলবো যে আমার জায়গা থেকে আমি ক্লিয়ার, ওনারা যদি অন্য কোথাও থেকে ক্লিয়ারেন্স পায় যে না হ্যাঁ জায়েদ মেবি টাকা দিয়ে ভোট কিনেছে। আর আমার কথা হলো একজন শিল্পী হিসেবে আমি বলবো শিল্পীরা টাকা দিয়ে ভোট বিক্রি করবে এই ধরনের মেন্টালিটি অন্তত শিল্পী সমিতির কোন শিল্পীকে আমি আজ পর্যন্ত দেখিনি যে টাকার কাছে। এই পথটার ভিতরে কি আছে এমন যেখানে এত যুদ্ধ? এই চেয়ারটার ভিতরে কি আছে আপা, আপনার কাছে কি মনে হয়? আসলে আমি তো শিল্পী সমিতিতে ওরকম যেতামও না, আমি জায়েদকেও এরকম ভালো করে, যাদের জায়েদেরও ক্লোজ না, আমি নিপুণের ওরকম ক্লোজ কেউ হই না। ওদের মধ্যে কেন কারাকারি? জায়েদই নিয়ে এসেছিল নিপুণকে শিল্পী সমিতি, বলতে পারবে কেন এটা নিয়ে কারাকারি। আসলে আমি এখানে মানে আমি আমার বাড়িতে সবাই বলেছে যে তুমি আর কোনোদিন শিল্পী সমিতির কোনো অনুষ্ঠান বা কোনো ধরনের কিছুতেও যায়ও না, কারণ যেহেতু তারা তোমার গায়ে একটা কালার লাগিয়ে দিচ্ছে এবং এটা একটা বড় ধরনের বদনাম একটা শিল্পী হিসেবে। আর আমি তো আর এমন না যে খুব অভাবে আছি, জায়েদ আমাকে টাকা দিবে আমি টাকাটা ব্যাগে ভরে তার বিনিময়ে ভোট দেবো। আর জায়েদ তো খালি আমি একা মুনমুনের ভোটে মনে হয় পাস করছে তা মনে হয় না। আমি মুনমুন কাকে ভোট দিয়েছি সেটা আমি জানি। আমাকে শুরু থেকে কিন্তু কাঞ্চন স্যারের আমি ফেভারে কথা বলেছি, স্যারের সাথে আমি কাজ করেছি ওনার সাথে কয়েকটা ছবিতে। তো আমি খুব হ্যাপি ছিলাম যে কাঞ্চন ভাই আসতেছে, তাহলে তো খুব ভালো হবে, যেটা আমি তার নায়িকা ছিলাম, আমার তো অনেক ফেভার হবে এবার। আমরাও ভালো একটা আশায় ছিলাম, কিন্তু এই ঘটনাটা যে এইভাবে মন নেবে এবং সেখানে আমাকেও জড়ায় ফেলানো হবে একটা নেগেটিভ ওয়েতে। আপনি একজন শিল্পী হিসেবে আপনি কষ্ট পেয়েছেন? অবশ্যই কষ্ট পেয়েছি, কারণ এখানে শুধু আমাকে ক্লেম করা হচ্ছে না, এখানে আরো শিল্পীদেরকেও বলা হচ্ছে যে তারাও টাকার বিনিময়ে ভোট বেশি দিয়ে ফেলছে।
এটা একটা ক্লেম তো শিল্পীদের উপরে, যে শিল্পী সমিতির শিল্পীরা এরকম, তারা নিজের সমিতি সম্বন্ধে ভাবে না, তারা টাকার বিনিময়ে ভোট দেয়। এই ধরনের আসলে ব্যাপারটা তা না। আমার কাছে মনে হয় কি যে শিল্পীরা তারা কখনোই ভোটের বিনিময়ে মানে টাকার বিনিময়ে ভোট দেবে, এটা আমার বিশ্বাস হয় না। আমি যেটা বিশ্বাস করি যে লাস্ট যে ডেটা। মুনমুন আপা, আপনি আমাদের সাথে আছেন। আমি জিজ্ঞেস করছিলাম যে পুরো বিষয়টা নিয়ে সবাই বিরক্ত, আমার কাছে যা মনে হলো। হ্যাঁ, এখন একটু বিরক্ত সবাই, কারণ এই শিল্পীরা হচ্ছে সবার কাছে একটা আদর্শ, এবং শিল্পীদের একটি সংগঠন এই ইলেকশনকে এমন ভাবে আমরা আলোচনায় পেলাম এবং আমরা সবাই আলোচনা করলাম, এবং এখন আমি যার সাথে কথা বলছি পার্সোনালি বিভিন্ন সময়ে, সবাই দেখছি যে কারো আর আগ্রহ নাই। এতে করে কি যেই সাধারণ সম্পাদক হোক, সে কি আর সেই দায়িত্ব পালন করে মজা পাবে, কিংবা আসলে কি সেভাবে দায়িত্ব পালন করা হবে? এই কোন্দলের পর ধরলাম জায়েদ বা নিপুণ একজন হলেও কি সে মন থেকে কাজ করা বা একটা সবাই মিলে এই বিষয়টি কি আর থাকে? আসলে এইটা খুব দুঃখজনক যে আমাদের শিল্পী সমিতির এইরকম ইলেকশন নজিরবিহীন। আমরা অতীতেও অনেক ইলেকশন দেখেছি, এইরকম ইলেকশন দেখিনি। মানে এত কোন্দল শুরু থেকে। আমার মনে হয় যে ওনারা ইলেকশন না দেখে, যেহেতু ওনারা জায়েদকে চাচ্ছেন না, আর কারো ব্যাপারে প্রবলেম নেই, তাহলে সেইভাবে একটা সিদ্ধান্ত নিতেন। খামাখা ইলেকশনের নাটকটা সাজানো তো দরকার ছিল না। এভাবে ইলেকশন করে খামাখা কয়েকজন শিল্পীর উপরে দোষ দেওয়া, শিল্পীদেরকে দোষ দেওয়া, শিল্পী সমিতির ইলেকশন করে শিল্পীরা টাকা খেয়ে জায়েদকে ভোট দিচ্ছে, এইটা একটা ব্যাড ক্লেম, শিল্পীদের উপরে ব্যাড ক্লেম। এটা একটা সমিতিতে অ্যাকচুয়ালি হওয়া উচিত না। হ্যাঁ, ঝামেলা মিটিয়ে ওনাদের একটা ইলেকশন করা উচিত ছিল, যে আমরা এই ধরনের আর্টিস্ট চাই না, বা আমরা অন্য আর্টিস্টদের ইলেকশন করব। যেহেতু নিপুণকে ওনারা সিট দিতে যাচ্ছেন, নিশ্চয়ই নিপুণের প্রমিসিং অনেক কিছু আছে, তার জন্য দিতে যাচ্ছেন। তো সেই প্রমিসিং এর ওয়েতে ওনারা আরেকটু ভালোভাবে আসলে এগুলো ভালো হতো। মুনমুন আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার অনেক মূল্যবান সময় নিয়ে নিলাম, আপনি আমাদের সাথে ছিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ মুনমুন আপা, আবার কথা হবে আপনার সাথে। জি ভাইয়া, ভালো থাকবেন। তো আসলে বিভিন্ন মানুষের সাথে বিচ্ছিন্ন কথা আমি আপনাদের সাথে একটু বলে দিতে চাই, চলচ্চিত্র রিলেটেড কে কি ভাবছে। দেখি আমাদের চলচ্চিত্রের অনেক সাংবাদিকও আছে যারা এই বিষয়ে অত্যন্ত ভালো বলতে পারবে। আমি দেখি একজন সাংবাদিককে ফোন করে, নাহিয়ান ইমন, সে নাহিয়ান, তোমার কথাটা রেকর্ড হইতেছে আমার একটা শোতে। তুমি একজন সাংবাদিক হিসেবে পুরো বিষয়টাকে কি মনে করতেছো, বলবা একটু? পুরো বিষয়টা আসলে জটিল থেকে জটিলতর হচ্ছে। মানে আমাদের যেটা কাজ, সেই কাজটা না করে আমরা অন্যদিকে আর কি প্রভাবিত অলরেডি হয়ে গেছি। এটা কোনোভাবেই কাম্য না। তোমরা তো এফডিসি তে থাকো অনেক সময় জুড়ে। হ্যাঁ, এই মুহূর্তেও অ্যাকচুয়ালি আমি এফডিসি তেই আছি। আচ্ছা, সেখানকার লেটেস্ট সিচুয়েশনটা কি বলো? জি, সেখানকার লেটেস্ট সিচুয়েশন কি, মানুষের মনোভাব কি, মানুষ কতটুক আশাবাদী, কতটুক বিরক্ত, কি হতে পারে ভবিষ্যতে, সবকিছু মিলিয়ে তুমি একটু তোমার ওপিনিয়নটা সাংবাদিক হিসেবে বলো। আসলে ভবিষ্যৎটা এখন আর এই বিষয়টা এখন আর এফডিসির মধ্যে সীমাবদ্ধ নেই, যেহেতু এটা মানে আদালতে চলে গিয়েছে। সেক্ষেত্রে আমাদের প্রেডিকশন করাটাও একটু টাফ। তবে এখন যেটা মানে বাইরে থেকে যেটা শুনছি যে একটা ঘোষণা আসতে পারে, চলচ্চিত্রের যে সংগঠনগুলো আছে ওই সংগঠন থেকে একটা ঘোষণা আসবে, ওই জন্যই আমরা অপেক্ষা করছি আর কি। কি ধরনের ঘোষণা আসতে পারে? সামনে মানে যেটা আমরা সোর্স থেকে শুনেছি যে এফডিসি সংগঠনগুলো থেকে চলচ্চিত্রের শিল্পী সমিতির নির্বাচন ঘিরে যে বিভিন্ন
মাধ্যম থেকে বা বিভিন্ন আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক এগুলো হয়েছে, এখান থেকেই আর কি জায়েদ খান আছেন তাকে সম্ভবত অবাঞ্ছিত ঘোষণা করা হবে এরকম একটা বিষয় আমরা শুনেছি। যদিও এর আগে গতকাল সাইমন সাদিক, আলমগীর সাহেব তাদের কাছে শুনেছিলাম, তো তারা বলেছিলেন যে এই ধরনের কোনো অ্যানাউন্সমেন্ট বা এই ধরনের কোনো সিদ্ধান্তে তারা যায়নি। কিন্তু আজকে শুনলাম যে এই ধরনের একটা সিদ্ধান্তে যেতে পারে। আমি নিজেও সোহান ভাইয়ের সাথে কথা বলেছি বিকালে, তো উনি বললেন যে রাতে এরকম একটা সিদ্ধান্ত আসতে পারে, উনি আগে থেকেও কিছু জানাননি আর কি। মানে জায়েদ খানকে অবাঞ্ছিত করলে কি হবে, মানে এফডিসিতে জায়েদ খান অবাঞ্ছিত হবেন কেন, কি মনে হয় তোমার? তোমার ব্যাখ্যাটা কি? সংগঠনের সাথে যে বিভিন্ন সংগঠনের সাথে যে তার যে সাংঘর্ষিক আচরণ, তাদের যে দ্বন্দ্ব মনোমালিন্য, এই কারণেই সম্ভবত এটার সিদ্ধান্তে তারা আসতে চাচ্ছেন। আর উনি থাকলেও কিছু হবে না, না থাকলেও কিছু হবে না। আলটিমেটলি সিনেমা করতে গেলে তো যে সংগঠনের প্রয়োজন আছে এমনটাও তো না। সেটা না, সেটা তো সবাই জানে। তারপরও একটি সংগঠন, ইলেকশন হলো, ইলিয়াস কাঞ্চনের মতো একজন বিশাল ব্যক্তিত্ব চলচ্চিত্রের, তিনি সভাপতি হলেন, তো এই সংগঠনটা কি এক্সিস্ট করবে না, মানে এই টিকবে না? এই সংগঠনটা ভাইয়া এইটা টেকা না টেকা সম্পূর্ণটাই মানে এটার এখন যে অবস্থা, এটা তো আদালতে, এইটার আর সেটা হচ্ছে জায়েদ খান না নিপুণ, সেটা আদালতে। কিন্তু আজকে যদি জায়েদ খানকে 18 সংগঠন মিলে এফডিসিতে অবাঞ্ছিত ঘোষণা করে, সেক্ষেত্রে জায়েদ খান যদি আদালতের রায়ও পায়, সে তো শিল্পী সংগঠনের দায়িত্ব নিতে পারবে না। এর আগেও কিন্তু এরকম অবাঞ্ছিত বা নিষিদ্ধ করার যে ঘটনা এর আগেও ঘটেছে, তো ওইটা অতটা মানে যে প্রভাব পড়ে তাও কিন্তু না। এর আগেও কিন্তু ঘটেছে এই ধরনের ঘটনা। আচ্ছা, এটা এতটা প্রভাব পড়ে না, কিন্তু কোন দলটা জিয়ে থাকে? কোন দলটা তো থাকে, কোন দলটা থেকে যায়। কিন্তু এইটা যে এটা অবাঞ্ছিত ঘোষণা মানে এমন করতে পারে যে তার সাথে কেউ কাজ করবে না বা তাকে কেউ কাজে নিতে পারবে না। এখন সে যে রেগুলার কাজও করে এমনটাও তো তেমন না। দেখা যায় যে সংগঠন নিয়ে বেশি তৎপরতা দেখা যায় সব সময় আর কি। থ্যাংক ইউ নাহিয়ান ইমন। মানে তাদের অবাঞ্ছিতের সিদ্ধান্তটা এমন আসতে পারে, এটা শুনেছি আর কি। আচ্ছা, ঠিক আছে, নিশ্চয়ই আমরা সময় মতো জানতে পারবো। থ্যাংক ইউ তোমাকে আমাদের সাথে সংযোগ হবার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। ওরা কথা বলছিলাম নাহিয়ান ইমনের সাথে। আমরা দেখি আর কাউকে পাই কিনা। দেখি যে এখন সবাই তো আসলে এফডিসিতে আছে, যদি অবাঞ্ছিত ঘোষণা করার সিদ্ধান্ত আসে, সেটাও বা মানে কি হবে, আলোচনা সমালোচনার ভিতরে সেটা কি দাঁড়াবে সেটা বোঝা যাচ্ছে না। তারপরে একটু দেখি যে পাওয়া যায় কিনা কাউকে। দেখি আমাদের ইমন, তোমার ফোনটা রেকর্ড করতেছি। আচ্ছা, তাই নাকি? কি বলবেন বলেন। আচ্ছা, তুমি কোথায় ইমন? আমি ভাই আছি তো। আচ্ছা, কি হচ্ছে ঘটনা, তোমার প্রতিক্রিয়া কি? তুমি তো সবই জানলা, বা কি হতে পারে একটু কি দর্শককে শেয়ার করবা? কারণ তুমি তো একজন নির্বাচিত কালচারাল সেক্রেটারি। সো সেক্ষেত্রে তো জায়েদ খানও নির্বাচিত হয়েছিল, পরবর্তীতে আবার আপিলে নিপুণ, তারপরে আবার হাইকোর্টে জায়েদ খান, আবার হাইকোর্টে নিপুণের জন্য রিট স্থগিত। পুরো বিষয়টা তোমার অভিব্যক্তি কি একজন শিল্পী হিসেবে?
মানে আসলে শিল্পী সমিতির লড়াইটা আসলে এরকম আশা করিনি। মানে অনেক মানে অনেক মানে কি হচ্ছে না হচ্ছে এটা আসলে খুব আমি নিজেও একজন চলচ্চিত্র শিল্পী হিসাবে এটা নিয়ে আসলে খুব ইয়ের মধ্যে আছি। সত্যি কথা বলতে কি 18টা সংগঠন ইলিয়াস কাঞ্চন নিপুণকে সাপোর্ট দিয়েছে। আর সর্বোপরি আমি তো ইলেকশনের পরের দিনই আসলে শুটিং এ চলে গেছি, ননস্টপ শুটিং চলছে। তো এর মধ্যে সারা দেশব্যাপী যেটা দেখলাম যে খালি সবাই জিজ্ঞেস করতেছে ভাই নিপুণ আপু পাস করলে খুশি হবো, নিপুণ আপু পাস করলে খুশি হবো, এরকম একটা ব্যাপার কাজ করেছে। তো এই যে বিভিন্ন ঘটনা ঘটেছে, টাকা দেওয়ার লেনদেন, এইগুলো আসলে আমাদের কাছে কাম্য না। তো এই যে বারবার হাইকোর্ট, একবার মহামান্য হাইকোর্টের কাছে একবার আবেদন করছে, একবার জায়েদ খান হয়ে যাচ্ছেন, আবার আমরা নিপুণকে জয়লাভ করছি। তো দিন শেষে আজকে একটু আগে যেটা হলো যে আবার নিপুণকে আবার সাধারণ সম্পাদক হিসাবে আবার ঘোষণা করা হয়েছে। না না, তাহলে তুমি তো বোধহয় জানো না, একটু আগে কখন নিপুণকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। নিপুণকে এবং জায়েদ খানকে দুজনকেই এই কার্যাদেশের মানে তাদেরকে স্থগিত করা হয়েছে কিছুদিনের জন্য, 13ই ফেব্রুয়ারি পর্যন্ত সম্ভবত। কাউকে ঘোষণা করা হয় নাই তো। আচ্ছা, ঘোষণা করা হয়নি, তাহলে আমি আউট অফ ইয়ে তো নেটওয়ার্ক। তাহলে আমার মনে হয় যে এইটা আসলে একটা টেনশনের বিষয়। একটা শিল্পী সমিতি নির্বাচন, একটা সাধারণ সম্পাদকের এত ব্যাপার অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে যত তাড়াতাড়ি আমরা এটা তাড়াতাড়ি একটা রেজাল্ট পাবো ততই আর কি। আমি ইমন, তোমার কাছে কি মনে হয় ওই চেয়ারে কি আছে? সাধারণ সম্পাদকের চেয়ারে ওই চেয়ারে মধু নাই, এটা আমি শিওর। কিন্তু এটার জন্য আসলে এত মানে আমার ভাল লাগছে না। কিন্তু সত্যি কথা বলতে কি আমি নিপুণের সাথে, নিপুণের টিম বলে না, আমি ওর মধ্যে যেটা দেখেছি সে আসলে চলচ্চিত্রের জন্য কাজ করতে চায়, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। যদিও জায়েদ খানও কাজ করেছেন, আমি ওনাকে ছোট করে দেখবো না, কিন্তু নিপুণ আসলে সত্যিকার অর্থে কাজ করতে চাচ্ছে আমি দেখলাম। এবং 18টা সংগঠনের সাপোর্ট যেহেতু তার প্রতি আছে, তার মানে সবাই তাকে চায়। তো এটাই বলতে পারি আসলে। তার মানে এখন যদি আদালতের রায়ে ভবিষ্যতে জায়েদ খান আদালত থেকে জিতে আসে, তাহলে জায়েদ খানের পক্ষে কাজ করা কি সহজ হবে নাকি কঠিন হয়ে যাবে? আমি তো গত 2 টার্ম জায়েদ খানের সাথে কাজ করেছি, তো তার সাথে কাজ করার তো কঠিনের কিছু নাই। কিন্তু সবাই আলটিমেটলি একটা চেঞ্জ চাচ্ছে, সবাই বলতেছে যে ও হলে ভালো হয়। তো সর্বোপরি 18 সংগঠনের বাইরে তো আর আমি না আসলে। ওকে ওকে ইমন, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি কোথায় শুটিং এ আছো? আমি চিটং এ আছি শুটিং এ। ওকে, সেফলি থাকো, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। কথা বলছিলাম ইমন, চিত্রনায়ক। এখন দেখি আর কাউকে কথা বলিয়ে দিতে পারি কিনা আপনাদের সাথে। সিচুয়েশনটা বোঝা গেল আলটিমেটলি হাইকোর্টের রায়টা যখন এসেছে, এরপর আর আসলে যে যা বলছে, সিচুয়েশন যা ডিমান্ড করছে, যা জানছে তার উপর বলছে। যেমন বলছে 18 সংগঠন থেকে। মিশা ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলুন। মিশা ভাই, আবারও কল রেকর্ড আপনার। হ্যাঁ, কি বিষয় বলো? আজকে তো আবার রায় হলো যে আদেশ স্থগিত, কেউই সাধারণ সম্পাদক হিসেবে আপাতত না, 13 তারিখ আবার। এর ভিতর শুনলাম আমাদের একজন সাংবাদিক এফডিসি থেকে জানালো যে 18 সংগঠন থেকে একটি সিদ্ধান্ত আসতে পারে, যদিও এটা শিওর না যে এফডিসিতে জায়েদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করা। এটা এখনো শিওর না। এখন একজন সাংবাদিক সেটি বললেন এবং সেটি আমরা রেকর্ডেড দর্শককে শোনালাম। তো আপনি তো ভাই এর আগে কথা বলেছেন, আপনি সাবেক সভাপতি এবং আপনি এই শপথটা আপনি পড়িয়েছেন। সামগ্রিক সিচুয়েশনটা এখন আপনি একটু, আপনার কাছে কেমন লাগছে? অনেকের কাছে একটু বিরক্ত লাগছে, আপনার কাছে কেমন লাগছে? না, বিষয়টা আসলে মানে সবাই আসলে সবারই ফিলিংস তো অলমোস্ট কাছাকাছি। এটা তো সব মানে আমরা তো সবাই সাধারণ মানুষ। তো বিষয়টা হচ্ছে এখন তো মানে বলাও যাবে না, কারণ এই যে বিচারের আওতায় চলে আসছে, এখন তো কোনো কমেন্টস করাও ন্যায়সঙ্গত ব্যাপার না। এখন বিচার যা বলে, যেহেতু দুজনেই হাইকোর্টে চলে যাচ্ছে না, এখন হাইকোর্টে যাওয়ার পরে যা আমরা ওয়েট করি। তবে আদালত যদি যাকে বলবে তাকে মেনে নিতে হবে, এটা আমার কথা। আর আমি মনে করি যে বিষয়টা মানে আমার কাছে খুব একটা ভালো লাগেনি আর কি। এই বিষয়টা এই আজকে প্রশ্ন করা হচ্ছে আমাকে, আমি প্রশ্নবিদ্ধ হচ্ছি, আমি অপ্রস্তুত হচ্ছি। এই যে এই মানে শিল্পী সমিতি শিল্পীদের ব্যাপার আইন পর্যন্ত নামে, এই বিষয়টা আমার কাছে মানে যাই হোক আমার রুচির মধ্যে পড়ে না। আপনাকে আমার কথা হচ্ছে যে শিল্পী সমিতি নির্বাচন হবে সঠিকভাবে, যে জিতবে তাকে ভাই
স্বীকৃতি দিয়ে দিতে হবে, কারণ আমাকে তো স্বীকৃতি দিয়েছিল, তাহলে আমি কাউকে দিব না কেন? এটা হচ্ছে আমার কথা ভাই। তো সেই জায়গায় এখন যেহেতু এই দুজনের ব্যাপার, জায়েদ আর নিপুণের ব্যাপার, দুজনেই আইনের আশ্রয় নিয়েছেন, এখন আইন যা সঠিক মনে করবেন সেটাও আমরা সঠিক মনে করে দেবো, এটা হচ্ছে আমার কথা। জি, এটাই তো হওয়া উচিত। তাহলে যদি 18 সংগঠন, আমি 18 সংগঠনের ব্যাপারটা আমি মোটেও ওয়াকিবহাল না। আমি শুটিং করে, আপনি শুনতেছেন, আমি বাইরে আর টিভি শুটিং করে জাস্ট এক লোকেশন থেকে এক লোকেশনে যাচ্ছি। এই আমি জাস্ট ফোন পেয়ে দেখলাম যে প্রথম ফোনটা আমি নামাজ পড়তেছিলাম, যে আমি নামাজ গাড়িতে শেষ করে দিচ্ছিলাম, এই যে সেকেন্ড ফোনটা আমি ধরলাম যে আরে নাজিম তো সিরিয়াস ছাড়া কথা বলবে না, কোনো জরুরি এইটা বুঝছো ভাই? না, আমি বুঝতে পারছি মিশা ভাই। আমাদের কাছেও বিষয়টি দর্শকের কাছে একটু আপডেট জানানোর জন্য আপনার মতো একজন মানুষকে আমরা পেলাম আমাদের সাথে। আপনি সবসময় আপডেট করেন আমাদেরকে। থ্যাংক ইউ মিশা ভাই, আপনি ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ। কথা বলিয়ে দিচ্ছিলাম মিশা সওদাগর ভাইয়ের সাথে। তো দেখি আরো আপনাদেরকে আপডেট করতে পারি কিনা। মিশা ভাই একটা ভালো কথা বলেছে যে আদালতের রায় যা হবে তাই মেনে নেওয়া উচিত হবে এবং তা আসলে মেনে নিতে হবে। সেক্ষেত্রে যদি সাংবাদিক নাহিয়ান ইমন যা বলল যে 18 সংগঠন থেকে একটি সিদ্ধান্ত আসতে পারে জায়েদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করা, সেটি আমার মনে হয় যে কতটুক শিল্পী সমিতিকে বা আমাদের এই পুরো মিডিয়াকে কতটুকু বিতর্কে ফেলাবে সেটা আমি জানি না, কারণ কাউকেই খুব বেশি ক্ষতিগ্রস্ত করাটা কারো কাম্য হওয়া উচিত না, সে জায়েদ খান হোক বা নিপুণ হোক, কারণ আদালতে তো দুজনেই গেছে। আদালতের রায় যা হবে সেটার যার পক্ষে যাবে আদালত তাকেই গ্রহণ করে নিতে হবে। এরপরে আর কোনো অবাঞ্ছিত বা কাউকে বঞ্চিত করাটা আমার মনে হয় না এটা সঠিক কাজ হবে। তারপরও 18 সংগঠন কি করছে সেটা এখনো আমরা ক্লিয়ার না। সাংবাদিক নাহিয়ান ইমনের তথ্যের ভিত্তিতে কথা বলা হচ্ছে, আমি দেখি আরো কাউকে পাই কিনা। আপনারা আমার সাথে আছেন, একটু থাকেন। এর ভিতরে কালের কণ্ঠেও একটা নিউজ এসেছে যে নায়ক উজ্জ্বল বলেছেন জায়েদ নিপুণ দুজনকে 1 বছর করে ক্ষমতা দেওয়ার আহ্বান। বাংলা ট্রিবিউন.com অলরেডি চলে এসছে জায়েদ খানকে 18 সংগঠনের আসছে ঘোষণা। তার মানে নিশ্চয়ই নাহিয়ান ইমনের যেই কথাটি আমরা শুনলাম তার ভেতরে নিশ্চয়ই সত্যতা আছে, যেহেতু সে এফডিসিতে অবস্থান করছে। আমি জানি না জায়েদ খান ফোন ধরবে কিনা বা ফোনে পাবো কিনা। দেখি, চেষ্টা করি। এই মুহূর্তে তার ফোন ধরাটা ডিফিকাল্ট নিশ্চয়ই, কারণ প্রচন্ড প্রেশারের ভিতর সে আছে। ফোন সে কেটে দিয়েছে, খুব স্বাভাবিক। এখন কথা বলা কঠিন হবে। একইভাবে নিপুণ তাকে পাওয়া যাবে না সম্ভবত এই মুহূর্তে। এবং যেহেতু 18 সংগঠনের মিটিং চলছে, এখন কোনো পরিচালক বা প্রযোজককে পাওয়া যাবে না। মিটিং আসছে, রেজাল্ট তো যাই হোক, আমার কাছে মনে হয় যে আপনাদেরকে একটু আপডেট দিতে পারলাম, যেহেতু আজকে আদালতের রায়টা এসেছে এবং মানুষ এখন আস্তে আস্তে একটু বিরক্ত হচ্ছে, সদস্যরাও বিরক্ত হচ্ছে, দর্শকও বিরক্ত হচ্ছে। তো আজকে এই পর্যন্তই। আবার যদি কোনো আপডেট থাকে আমি আবার আপনাদের সাথে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ।